হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনরোম্যান্টিক কাপল। আজকে রোববার, আজকে আমরা যাব আজকে একটা নতুন জায়গায়। আপনাদের জন্য নতুন, আমাদের জন্য নয়। আমরা যাব আমি আমার স্যারের বাড়ি, পৃথ্বীরাজদার বাড়ি। দাদা অনেকদিন ধরেই বলছিল যেতে, এসো ঘুরে যাও, কিন্তু কোনোভাবে যাওয়া হচ্ছিল না তাড়াহুড়োর জন্য, কাজের জন্য। তো আজকে সময় পেয়েছি, আজকে যাব আমি আর পূজা। অনেক আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ব্লগ। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং, একটু অন্যরকম। ভিডিওটা তো সুকল্যাণ শুরু করেই দিয়েছে, তোমরা দেখতেই পেরেছো এবং জেনে গেছো আজকে কি নিয়ে ব্লগ হতে যাচ্ছে। আমি সেটা নিয়ে কিছু বলছি না, শুধু একটা কথাই বলবো যে এরপরে তোমরা যে দুজনের আড্ডা দেখবে তারা দুজনেই হলেন ফটোগ্রাফার, তার মাঝখানে আমি কিচ্ছু না, কিন্তু ভিডিওটা আমিই করেছি। তাই ভিডিও সম্পর্কে বা ফটো সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া ওদের মতো নেই। হয়তো ভিডিওটা ওদের মতন খুব একটা ভালো হয়নি, মাঝে মাঝে একটু হাতটা কেঁপে গেছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আজকে পৃথ্বীরাজদা আমাদের সঙ্গে রয়েছে। আজকে পৃথ্বীরাজদার সাথে তার ফটোগ্রাফি জার্নি নিয়ে আড্ডা হবে। আড্ডা বললেই খাওয়া দাওয়াটা হয়ে গেল, এখন আমরা এবার আড্ডাটা শুরু করছি। তো আজকে শুনবো পৃথ্বীরাজদার এতদিন পর্যন্ত মানে তার ফটোগ্রাফি জার্নিটা নিয়ে। বলে রাখি, পৃথ্বীরাজদা হচ্ছে আমাদের টেকনো ইন্ডিয়া কলেজ যে মেন ক্যাম্পাস সল্টলেকে, তার প্রফেসর, মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি। তো এবার পৃথ্বীরাজদা বলবে তার লাইফ জার্নি। প্রথমে আমার পরিচয়টা যেভাবে তুমি বললে, তার আগে মানে ওটার থেকে আমি যেটা আর কি পছন্দ করি বলতে, সেটা হচ্ছে আমি বেসিক্যালি বিফোর বিইং আ টিচার আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। এবং ফটোগ্রাফির জার্নি তো অ্যাকচুয়ালি তুমি আমাকে জিজ্ঞেস করলে, তোমার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তুমি আমাকে দেখেছো, বেশ কিছুটা জানো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওইভাবে আলাদা করে মানে যেটা প্রথাগতভাবে ফটোগ্রাফি শিক্ষা বা এরকম কিছু আমার কোনোদিন হয়নি বলতে, হ্যাঁ, ডিগ্রি যেগুলো করতে হয় পরবর্তীকালে সেগুলো আমি করেছি, ফটোগ্রাফি রিলেটেড বেশ কিছু জিনিসপত্র আর কি, সেটা পরে মনে হয় বলছি। কিন্তু যদি শুধু ফটোগ্রাফির কথা হয়, কবে থেকে আমি কাজ করছি বা শিখছি, সেটা কিন্তু ওই যে বললাম প্রথাগতভাবে না হয়ে আমি পারিবারিকভাবে ব্যাপারটা ইনহেরিট করেছি আর কি। তার কারণ হচ্ছে বাড়িতে বাবা, কাকা, এনারা প্রত্যেকেই ফটোগ্রাফি সঙ্গে কখনো না কখনো কোনো না কোনো ভাবে যুক্ত ছিলেন। বেসিক্যালি মানে যেটা বলতে হয় আর কি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সঙ্গে। কারণ আমার কাকুরা অনেকেই যেটাকে বলা হয় এখনকার দিনে আমরা একটা নাম দিচ্ছি এনভায়রনমেন্টালিস্ট, সেটা ছিলেন। এবং তারা ওয়াইল্ড লাইফ নিয়ে প্রচুর কাজকর্ম করতেন, এবং সেই কাজকর্মের সূত্রে ফটোগ্রাফিটা সেটা একটা ইন্টিগ্রেটেড পার্ট ছিল। তো ক্যামেরাটা আমি খুব ছোটবেলা থেকে, মানে বলা ভালো ক্লাস 1-2 থেকে আমি ক্যামেরা চোখের সামনে দেখছি এবং সেই জিনিসগুলোকে ঘাঁটাঘাঁটি করছি। হ্যাঁ, তখন বাবা হয়তো সেভাবে ক্যামেরা ঝট করে হাতে দিতেন না, কারণ তখনকার দিনে ক্যামেরাটা ভীষণ রকম মহার্ঘ বস্তু ছিল। হ্যাঁ, এখনো আছে, কিন্তু তখনকার দিনে খুব কম মানুষের বাড়িতে এসএলআর ক্যামেরা পাওয়া যেত, ফিল্ম ক্যামেরা। এখন তাদের কাছে এই ব্যাপারটা ভীষণ শখের ছিল, তারাও কারো কাছ থেকে পেয়েছিলেন বা কিনেছিলেন, তার সঙ্গে একটা ভীষণ সুইট মেমোরিজ জড়িয়ে থাকতো। এখন আমরা যেরকম ক্যামেরা শাটার পেরিয়ে গেলে, মানে শাটার কাউন্ট শেষ হয়ে গেলে ঝট করে একটা ক্যামেরা বদলে নিই, তখনকার দিনে তো ওইসবের ব্যাপার ছিল না। তখন তো পুরোটাই ফিল্ম ফটোগ্রাফি, মানুষকে মেপে ঝুপে অনেকক্ষণ ধরে মানে একটা জিনিস নিয়ে ভাবা হতো ছবি তোলবার আগে, এটা এখন অতটা ভাবা হয় না।
খারাপ ভালোর কিছু নেই, মানে তখনকার দিনে ওই প্রসেসটা ছিল, সেই কারণে ওই রকম ধরনের চিন্তা ভাবনা হতো। এখনকার দিনে অন্যরকম, এখনকার দিনে অন্যভাবে জিনিসটাকে ভাবা হয়। এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আমি ওই যখন প্রথম ক্যামেরাগুলো দেখতাম আর কি নেড়ে ঘেঁটে, সেটা দেখার সাথে সাথে বাবা কেমন করে ক্যামেরার অপারেশনস কিভাবে কাজ করে সেগুলো শিখিয়েছিলেন। তখন আমি আমার ছেলের এখন যা বয়স তার থেকেও ছোট, কিন্তু যেটা হয় বাবা হাতে ক্যামেরাটা বেশিক্ষণ নিতে দিতেন না, ওটা আবার বাবার কাছে বা আলমারিতে ফেরত চলে যেত। কিন্তু তার মধ্যেও আমি দেখেছি কাকুদের কাছে যেতাম, কাকুরাও টুকটাক ক্যামেরাগুলো হাতে দিতেন, ছবি দেখতাম প্রচুর, সেটা একটা ব্যাপার ছিল। মানে আমার কাকু উনি টালিগঞ্জে থাকেন, এখনো ছবি টবি টুকটাক তোলেন, এবং ফিল্ম ফটোগ্রাফিটা যখন করতেন ওনার কাছ থেকেই আরো বেশি করে আমরা ছবিটা দেখতে যেতাম আর কি। ধরে নাও সেটা একটা উৎসবের মতো। মানে মনু কাকু, বাবার খুড়তুতো ভাই, এবং রাজা কাকু, এরা দুজনে যখন, রাজা কাকু চলে গেছেন বহুদিন হলো, বহু বছর হলো, না যাকে স্যার বলি তার কথা বলছি না, এটা আমার নিজের কাকু। এবং তার একটা বাগান বাড়ি ছিল আগরপাড়ায়, বিরাট বড় বাগান বাড়ি। ছোটবেলায় আমরা সেখানে, আমি যেখানে যেতাম, এবং সেটা একটা ভীষণ কি বলবো, ভীষণই মেমোরেবল ডে আউট ছিল সেগুলো। তার কারণ এই অত বড় বাগানটাতে খেলে বেড়াতাম, কাকুরা সব আসতো, কাকুদের বাড়িতে যাওয়া মানে একটা সময় করে তাদের ছবি দেখতে বসা, সেই অ্যালবাম উল্টে উল্টে ছবি দেখা, নতুন ছবি, নতুন প্রিন্ট, আর তখন তো সব প্রিন্ট, তো তার একটা অন্যরকম তখন একটা নস্টালজিয়াই ছিল। মানে ডেকে ডেকে সবাই মিলে, আমি বাবা মা সবাই মিলে বসে ছবি দেখছি, কাকু দেখছে, বিভিন্ন রকম কথাবার্তা চলছে সেখানকার, কি কোথায় কি দেখেছে কাকু। রাজা কাকু অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে একটা, মানে তাদেরকে নিয়ে ছোটখাটো ট্রেক, সার্ভাইভাল স্কিলস, ওই এখন যেগুলো সামার ক্যাম্প বলা হয় সেইগুলো তখনকার দিনে করতেন। জঙ্গলে তাদেরকে রেখে ক্যাম্পিং শেখানো, এই করানো। হাতির তারায় তার একটা হাত ভেঙে গেছিল, আর একটা হাতও ভেঙেছিল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে। তো ওই ভাঙা হাতি মোপেড চালাতেন। মনু কাকুর কাছে ছিল একটা অলিম্পাস ক্যামেরা, সেই ক্যামেরাটা OM1 OM2 তখনকার মডেল, সেগুলো দেখতে দিতেন। আর বাবার কাছে আমার প্রথম যে ক্যামেরাটা আর কি হাতে নেওয়া SLR হিসেবে, জেনিথের একটা ক্যামেরা। তো সেই মডেলটা প্রথম আমি যখন নিয়ে হাতে দেখছিলাম আর কি, তখন বেশ একটা অন্যরকম ফিলিংস হতো। আর তখনকার দিনে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির জন্য কিছু ফিল্টার পাওয়া যেত। সেই আমাদের কাছে একটা ইয়েলো গ্রিন ফিল্টার ছিল বাবার কাছে, এখনো আছে বোধহয় যতদূর সম্ভব। সেই ইয়েলো গ্রিন ফিল্টারটা একটা অসম্ভব সুন্দর একটা ব্যাপার, এই হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে দিয়ে দেখা, সবকিছু হলদে হলদে লাগছে। তো সেইটা একটা দারুণ মজার ব্যাপার। এবং ক্যামেরা মানে তো এখনকার মতো ব্যাপার নয়, হালকা কম। তখন একটা ক্যামেরা মোটামুটি 2 তলা থেকে কারো মাথার উপর ফেলে দিলে তার নির্ঘাত স্টিচ ফিচ পড়বে, এরকম একটা ব্যাপার। তখন অনেক ওয়েটি জিনিসটা ছিল। সেইটা একটা আমার প্রথম ক্যামেরা ধরার এক্সপিরিয়েন্স। তারপর তখনকার কিছু টুকটাক মজার ক্যামেরা, কোডাক্রোমা, এগুলো দেখেছি, অন্যের কাছে দেখেছি, KB10 এসব ক্যামেরা দেখেছি। কিন্তু নিজের ক্যামেরা বলতে সেটা SLRও নয়, সেটা হচ্ছে অলিম্পাস একটা মডেল বার করেছিল, ভীষণ কম্প্যাক্ট, একদম উঁচকি, প্রথম পৃথিবীর প্রথম ক্যামেরা, কম্প্যাক্ট ক্যামেরা, যেটার মধ্যে কালার ব্যালেন্সিং ফ্ল্যাশ ছিল, এবং অসম্ভব সুন্দর দেখতে। মানে একটা ভীষণ একটা এরোডাইনামিক বডি, ওটা যত না ক্যামেরা ছিল তার থেকে একটা সেই ফ্যাশন স্টেটমেন্ট ছিল। আমার মেঘ জেঠু প্রত্যেকবার বাইরে যেতেন, মানে প্রত্যেক বছর প্রত্যেক 6 মাস অন্তর বাইরে যেতেন। তো উনি মেঘ জেঠুই আমাকে প্রথম আমার নিজের ক্যামেরা কিনে দেন আর কি, MJU2। এখন আমার ক্যামেরাটা রাখা আছে, ফিল্ম ক্যামেরা, ছোট্ট অটোমেটিক 35mm লেন্স,
1.8। অবভিয়াসলি ওটা তো কম্প্যাক্ট ক্যামেরা, একটা লেন্স চেঞ্জের ব্যাপার নেই, কিন্তু ঝকঝকে ছবি হতো। তো সেই ক্যামেরাটা দিয়েই ওটা বোধহয় যতদূর সম্ভব আমি পেয়েছিলাম ক্লাস 7 বা 8-এ। তার আগে তো বলেছি কি ক্যামেরা ইউজ করতাম বা দেখতাম, যেগুলো আর কি নিজের হাতে সেভাবে ছবি তোলা ফোন হয়নি ওই ক্যামেরাগুলো দিয়ে। টুকটাক ফিল্ম ভরা থাকলে কয়েকটা ছবি হয়তো করেওছি, বাট সেগুলো বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়। এই ক্যামেরাটা দিয়ে আমি প্রথম ছবি তুলতে আরম্ভ করি, এবং ক্যামেরার যা হয় আর কি, তখন তো থ্রু ভিউ ফাইন্ডার দেখা হতো না, ভিউ ফাইন্ডারটা একটা আলাদা জায়গায় থাকতো। ওই জন্য ক্যামেরা বন্ধ হয়ে গেলেও মানে ছবি না তুললেও ওটা কিন্তু থ্রু দা লেন্স হতো না, মানে ডিরেক্ট দেখা যায় না। তো সেই কারণে একটু অ্যালাইনমেন্টের প্রবলেম হতো। এবার সেইটা ধীরে ধীরে আয়ত্ত করা। এর বাইরে তো ফটোগ্রাফি সেভাবে অনেক কিছু বুঝতাম না। আর একটা ব্যাপার এসেছিল, সেটা হচ্ছে যে জয় অফ নেচার বলে একটা বই এসেছিল রিডার ডাইজেস্টের। রিডার্স ডাইজেস্টের ওই বইটা আমাকে কাকু গিফট করেছিল। তো ওই বইটাতে আমি সারাক্ষণ মুগ্ধ হয়ে বইটা, অনেক বড় বয়স অব্দি ওই বইটা পড়া মানে নিয়ে হাতে নিয়ে দেখতাম। পোকামাকড়, ইকোসিস্টেম, এইসব জিনিসগুলো সেটার মধ্যে ড্র করা থাকতো, এবং তার একটা ডেফিনেশনস, তার একটা কালার ইলাস্ট্রেশন প্লাস বিভিন্ন ছবি ফটোগ্রাফারদের ওটার মধ্যে থাকতো। ওইটা একটা নেশার মতো ব্যাপার ছিল। তো ওইটা দেখতাম, আর তার সঙ্গে টুকটাক এক্সিবিশন হলে নিয়ে যাওয়া আমাকে, এইসবগুলো একটা ছিলই। এই করতে করতে ক্লাস 11-12 পর যখন আমি কলেজে উঠলাম ফার্স্ট ইয়ারে, তখন আমার এক মানে একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সহপাঠী। এবং এখন তো আর সে সহপাঠী নেই, মানে বলা যেতে পারে আমার বড় ভাইয়ের মতোই। প্রবুদ্ধই আমাকে প্রথম আমার এই ইন্টারেস্ট দেখে, ওরও নিজের ইন্টারেস্ট ছিল ফটোগ্রাফি। আমরা দুজনে ওই ক্যামেরাটা নিয়ে, আমাদের মনে আছে এক্সকারশনে যখন গেছিলাম ওই ক্যামেরাটা নিয়ে গেছিলাম। মানে ওই ক্যামেরাটা বলতে আমার ওই কম্প্যাক্ট ক্যামেরাটা, তার সঙ্গে বহু বছর পরে বাবার ওই কি বলে জেনিথের ক্যামেরাটা আমি নিয়ে যাই SLR। তার সঙ্গে 3টে লেন্স ছিল, একটা ছিল 50mm, একটা 52mm, আর একটা হচ্ছে 135mm। এবার এই লেন্সগুলো বাবা নিজে ক্লিন করতেন, বাট লেন্সের 135mm লেন্সটাতে একটা প্রবলেম ছিল, লেন্সটা বোধহয় ভেতর থেকে ভাঙা ছিল। ভেতরে মানে তখন সমস্ত থ্রেড, মানে এখনকার মতো বেয়োনেট মাউন্ট নয়, থ্রেড মাউন্ট, স্ক্রু এর মতো ঘুরে ঘুরে, স্ক্রু মাউন্ট বলা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হতো, লেন্স ফিট করতে হতো। তো ওই লেন্সটা জানতে পেরেছিলাম, কাকু আমাকে বলেছিলেন ওটা গোল্ডেন ম্যাকাকির ছবি তুলতে গিয়ে আসামে লেন্সটা নাকি খুলে বেরিয়ে চলে আসে কোনো রকম, সেকেন্ড হ্যান্ড ক্যামেরার লেন্স। তখন ওটাকে অ্যারাল লাইট দিয়ে আটকানো হয়েছিল। এবং ওটার একটা মজার ব্যাপার ছিল, 3.5 মিটারের পরে ইনফিনিটি ফোকাস হতো, মানে মধ্যখানের ঘাটগুলো আর করা যেত না। কিন্তু তাও আমরা নিয়ে গেছিলাম। এই সময় বাবা একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ করিয়ে দেন, সুব্রত কাকু। ওনারও একটা ক্যামেরা ছিল, এবং ওনার কাছে কিছু ক্লোজ আপ কিট ছিল। ক্লোজ আপ কিট বলতে এই ক্যামেরার লেন্সের মাথায় লাগালে ওটাতে ম্যাক্রো ছবি করা যেত, ওটা দিয়ে পোকামাকড়, ফুল এসবের ছবি তোলা যেত। মানে খুব ভালো বলবো না, ওটা দুধের সাথে গোলে মেটানোর মতো, শার্পনেস একদমই থাকতো না। আর এই যে ক্যামেরাটা আমি ইউজ করতাম জেনিথের এই ক্যামেরাটার একটা ব্যাপার ছিল, ওটার মধ্যে কিন্তু কোনো ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে দেখলে তুমি কখনোই কোনো লাইট মিটার দেখতে পাবে না। ওটা অ্যাপারচারটাকে ঘোরালে তোমার আলো কমতো, অ্যাপারচার ঘোরালে আলো বাড়তো। এবার সেই বাড়া কমাটা তোমাকে বুঝতে হতো যে কিভাবে বাড়ছে বা কমছে।
আন্দাজে, প্রায় আন্দাজেই বলতে পারো, সেটাতে তোমাকে ছবি তুলতে হবে। এই সুব্রত কাকু আমাকে ওইটা যেমন দিয়েছিলেন, আর একটা কাজ করে দিয়েছিলেন, এই ক্যামেরাটার মধ্যে কোনো হট শু লাগানোর জায়গা ছিল না। ওই হট শুটা তখন আলাদা করে ওটাকে ড্রিল করে ওটার উপরে একটা হট শু লাগানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, তাতে ফ্ল্যাশ লাগানো যেত। এবং 1/30 শাটার স্পিডে ওটা তখন সিঙ্ক হতো, তার বেশি শাটার স্পিড উঠতো না। তো এই হচ্ছে ফটোগ্রাফির জার্নি, যেটা দিয়ে আমি আমার এক্সকারশনের ছবি তুলেছিলাম। এবার ছবিগুলো সামহাও এখন দেখলে মনেই হয় যে কিছুই ওঠেনি, কিন্তু সামহাও সব বন্ধু বান্ধবদের কাজে লাগার মতো ছবি উঠেছিল, পছন্দ হয়েছিল সবার। এবং সেটা আমি আমার যে কলেজের প্রজেক্ট রিপোর্ট, তাতে প্রত্যেকের জন্য ওই ব্যাচের সবাই বেশিরভাগ ওইটা ইউজ করেছিল। এবার এইটা তো কলেজে এনে দিলাম, যখন কার কতটা লাগবে, কি লাগবে, কোনটা ভালো, এগুলো এত বেশি বুঝতাম না। এবার কাকুদের কাছে যাওয়া মানে সেই সাউথে যাওয়া, অত দূর হতো না। তখন যে ব্যাপারটা হলো আর কি, সেটাই অ্যাকচুয়ালি আমার লাইফে ফার্স্ট ফুল অন ফটোগ্রাফির দিকে আমাকে ওই মোড়টা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। যেটা হচ্ছে আমার একজনের সঙ্গে পরিচয় হলো, তিনি আমার বন্ধুর বাবা, মানে কলেজের বন্ধুর বাবা। কৌস্তব আমার বন্ধু ছিল, কৌস্তবের বাবা প্রিয়রঞ্জন হাটি, মানে ডাক নাম ছিল বাপি হাটি। তো আমি কাকু বলতাম, সবাই কাকু বলতো। তো কাকু সঙ্গে আমার স্যার এবং আমার বন্ধু আলাপ করে দিয়েছিল। এবার কাকু ভীষণ ডায়নামিক লোক ছিলেন, ছবিগুলো দেখলে খুব ভালো ছবি তুলেছ, খারাপ একদমই বলেনি। যাও, তুমি যদি কখনো শিখতে চাও আমাকে বলো। এবার আমি তখন বন্ধুকে ধরাধরি করে যে তুই একটুখানি বল, আমার শেখার ইচ্ছে আছে। প্রবুদ্ধ বললো, আমরা দুজনে মিলে যাবো, ঠিক হলো। আমার বন্ধু ঠিক মানে ওর ইচ্ছে ছিল না, বললো খুব মেজাজি, খুব বদমেজাজি, তুই বাবাকে আমি তো চিনি, তো পোষাবে না, কিন্তু তোকে বলছি পালিয়ে যাবি, ছেড়ে দে। যে না প্লিজ একটুখানি করে দে। তো ভয়ে ভয়ে আমি গেছিলাম। আমাকে কলেজের স্যার ম্যাডামরা বলেছিলেন, উনি তোমাদের কলেজের অ্যালামনাই, এবং তোমরা বোধহয় জানো না, লোকটা সামনে দিয়ে চলে গেলেন, উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের ঘরে প্রথমবার যাব, মানে সেটা তো একটা, এখন এইসব ফিলিংস গুলো আমি জানি না আজকালকার ছেলে মেয়েদের মধ্যে হয় কিনা, তখন একটা বিরাট ব্যাপার ছিল। মানে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফটোগ্রাফারের ঘরের মধ্যে ঢুকছি, সেটা একটা অন্যই ব্যাপার আর কি। মানে খুব ভয়ে ভয়ে গেছিলাম। তো এবার কাকুর কাছে গেলাম, কাকু বললেন যে এরকম ফটোগ্রাফির ব্যাপারটা তুমি তো দেখলাম ভালোই তুলেছো, যদি শিখতে চাও তাহলে দেখো তোমাকে তো একটা ছোট্ট ক্যামেরা হলে কিনতে তো হবে, এসএলআর। তখন অত কিছু বুঝতাম না, উনি বুঝিয়ে দিলেন যে তুমি যেটাকে এসএলআর বলো, ওইটা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। এরকম ক্যামেরা তোমাকে কিনতে হবে, এই লেন্স আছে, এখন এরকম লেন্স পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ডে কি দাম পড়তে পারে, যদি করতে চাও তাহলে ওইগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। তো বাবাকে বললাম, বাবা বললো সেটা নয়, একটু কষ্ট করে দেওয়া যাবে। তো আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তখন কিভাবে টাকা বার হবে, এটা আবার শখের জন্য। আর কাকু একটা বলেই দিয়েছিলেন, মানে দুটো জিনিস বলেছিলেন, দেখো এটা সেই যজ্ঞের আগুনের মতো, যত ঘি ঢালবে তত আগুন বাড়বে। ফটোগ্রাফিতে কিন্তু সেই একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরার ব্যাপার হচ্ছে, ক্যামেরা কিনতে পাগল, বেচতে ছাগল। মানে তুমি কিনবে যে দাম দিয়ে, তুমি কোনোদিন বেচার সময় সেই দাম পাবে না। তো পাগল হয়ে যাবে ওইটা বেচার জন্য, কিন্তু তুমি পারবে না। তো সেই ব্যাপারগুলোর জেনেই তোমরা এগো, না হলে এগিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কষ্টই বাড়বে। আর প্রচুর পরিশ্রম, তখনকার দিনে এমনিও করতে হতো, প্রচুর পরিশ্রম। ওইভাবে খেটে না ছবি তুললে, তারপর আমি নিজে কাজ করি, তখন কাকু আনন্দবাজারে কাজ করতেন,
বহু বছর আনন্দবাজারে করেছেন এবং হার্ড নিউজ করতেন কাকু। তো ভীষণ ডাকাবুকো লোক ছিলেন। তো উনি একদম পুরো প্রস অ্যান্ড কনস গুলো বসে বসে বোঝান এবং আমাকে সত্যি কথা বলতে উৎসাহও দিলেন না, আবার ডিমোটিভেটও করলেন না। মানে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে সেই অনেকটা মানে একটা প্র্যাকটিক্যাল পিকচার আমার সামনে ছেড়ে দিয়ে বলেছিলেন যে এবার এটা তোমার ডিসিশন, তুমি কি করবে। তুমি এলে মানে কেউ নতুন শিখবে বললে আমি খুশি হব, কিন্তু তার জেনে আসা উচিত যে সে কতক্ষণ শিখবে। টাকা পয়সার কথা জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বললেন যে টাকা পয়সার তো ওরকম করে কোনো ব্যাপার নেই, মানে সেটা আমি তোমার কাছে পরে বলবো টাকা পয়সা আমি কত নেব। তা বাবা যখন রাজি হলো, বাবাকে বলার পর বাবা আমাকে কিছু টাকা দিলেন। মোটামুটি আমার তখন মনে হয় 1,007 কি 10 এরকম টাকার সংস্থান হয়েছিল। 10-এর কমই হবে, বেশি না। আমার প্রথম এসএলআর ক্যামেরাটা নিজের, যেটা মানে বাবার নয়, এরকম একটা ক্যামেরা আমার হাতে এলো। এটা হচ্ছে আমার পেন্টাক্স K1000। কাকু বললেন পেন্টাক্সেই থাকো, পেন্টাক্সই সস্তা, নিকনের দামটা বেশি। যদিও কাকু পিওরলি নিকন ইউজার ছিলেন।